কংগ্রেস দল করতেন একটা সময়, আপনি যুব কংগ্রেসের সভাপতিও ছিলেন। কিন্তু গত নির্বাচনে আমরা দেখেছি যে আপনি আমাদের এখানে ভারতীয় জনতা পার্টি প্রার্থী ছিলেন কমলাক্ষ দেবপুরকায়স্থ, উনার সমর্থনে আপনি বেশ সভা সমিতিতে গেছেন। বেসরকারি স্কুলগুলোতে গার্জিয়ানরা যেভাবে রেসপন্স দেন, সরকারি স্কুলগুলোতে গার্জিয়ানরা সেই ধরনের রেসপন্স দেন না। পদ্মা নদীর মাঝে তো এভাবে একটু উল্লেখ আমরা পেয়েছি, তো এই ধরনের যাত্রা হতো, মানে অনেকটা আনন্দের বিরাট বড় একটা উৎসব আরে ছিল। মানিক বন্দ্যোপাধ্যায় যা লিখেছেন, উনার নিজস্ব অভিজ্ঞতা থেকে, অনুভূতি থেকে উনি যেটা মানে পেয়েছেন বাস্তব জীবনে, বাস্তব উনি তার এটা যে একটা আনন্দ রসের দ্বারা যে এর মধ্যে নিহিত আছে, এটা তো বলার অপেক্ষা রাখে না। এটা তো আনন্দ নিশ্চয়ই। নমস্কার, বাতায়ন ডিজিটালের আজকের বার্তালাপ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকে কথা বলতে এসেছি কালাইনের তথা বৃহত্তর কাটিগড় অঞ্চলের এক সময়ের প্রচন্ড শব্দটা ইউজ করা যায়, হয়তো প্রচন্ড সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সংস্কৃতিমনা ব্যক্তিত্ব তথা নাট্য জগতের সেই সময়কার নায়ক, কালাইনের সুপরিচিত ব্যক্তি, যার বিভিন্ন ক্ষেত্রে যার অবাধ বিচরণ, তা সে সামাজিক ক্ষেত্রেই হোক, ধর্মীয় পরিসরেই হোক বা রাজনৈতিক অঙ্গনেই হোক, সব জায়গাতেই তার কিছু না কিছু অবদান আছে। এমন ব্যক্তিত্বকে আমরা আমাদের স্টুডিওতে আজকে পেয়েছি। তিনি হচ্ছেন শ্রী জ্যোতির্ময় পাল। জ্যোতির্ময় দাকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। যেহেতু আজকে আপনি আমাদের এই স্টুডিওতে এসছেন, তাহলে আমরা আপনার কাছ থেকে কালাইনের যাত্রা সম্পর্কে কিছু জানতে চাইবো, যেটা আজকালকার এখনের প্রজন্ম যেটা পাচ্ছে না। বা আমরা অনেক আগে দেখেছি যে কলকাতা থেকে যাত্রা পার্টি আসতো, যাত্রা করতে চলে যেত, সেই পার্টিগুলো এখন আসে না। ঠিক সেইভাবে স্থানীয় ভিত্তিতে কোনো যাত্রাপালা অনুষ্ঠিত হচ্ছে না। তো কালাইন আগে কিরকম যাত্রা হতো বা কি ধরনের তার চাহিদা ছিল, সেই সম্পর্কে আপনি যদি কিছু বলেন। যাত্রা সংস্কৃতি যেটা আমাদের এত অঞ্চলে কাঠিগড়া ভিত্তিকে বলুন আর বরাক উপত্যকা ভিত্তিক, আমরা বিভিন্ন সময়ে আগে আমাদের মনোরঞ্জনের একমাত্র ইয়েই ছিল, রাস্তাই ছিল যাত্রা সংস্কৃতি। যাত্রা গ্রামে গঞ্জে বাগানগুলোতে সব জায়গাতেই পুজোর মরশুমের এই যাত্রার রিহার্সাল শুরু হতো। রাত্রে পুজোর মরশুম থেকে যাত্রা আরম্ভ হতো এবং আমাদের আনন্দের খোরাকই ছিল এই যাত্রা করা। আমাদের বাড়িতে প্রথম দিকে সেটা আমার বাবার ঠাকুরদা, যিনি প্রথম এখানে এসেছিলেন, ওনার হাত ধরে আমাদের কানাইন বাজারে আমাদের যে বাড়ি আছে সেই বাড়ির সামনে যাত্রা হতো। তখন সেই পিরামিড রোড ছিল না, ওইখানেই যাত্রা হতো। গ্রামের মানুষ এখানে জড়ো হতেন এবং এটা একটা আনন্দের যোগান দিত আমাদের এত অঞ্চলে। তার পরবর্তীতে আমরা এই যে বাগান অঞ্চলগুলোতে পূজার মরশুমে রিহার্সেল দিয়ে পূজার মরশুমে যাত্রা করতাম। কালী পূজা, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, তারপর বিশ্বকর্মা পূজা, এইসব পূজাতে যাত্রা হতো। বস্তি বাড়িতে হতো। আগে যাত্রার একটা বিরাট প্রচলন ছিল আমাদের এই অঞ্চলে, আনন্দের উৎসই ছিল যাত্রাপালা। এখন আর গ্রামাঞ্চলে সেই যাত্রাপালার যে আগে উৎসাহ, উদ্দীপনা, সেটা অনেকটা অনেকটা একেবারেই নষ্ট হয়ে গেছে বলতে হবে। মাঝে মধ্যে দেখা যায় দু একটা জায়গায় ওরা এই সংস্কৃতিটাকে বাঁচিয়ে রেখেছে। মাঝে মধ্যে কিছুদিন আগে আমাদের কালাইনে ভৈরব বাড়িতে যাত্রা হয়ে গেল। এখানে মোটামুটি অগণিত দর্শকের উপস্থিত আমাকে খুব আনন্দ দিয়েছিল যে না, যাত্রার প্রতি মানুষের আকর্ষণ এখনো আছে, কিন্তু এটা অনেকটা ব্যয়বহুল ব্যাপার, যার জন্য করা সম্ভব হয়ে ওঠে না।
আর আস্তে আস্তে এটা লোপ পাচ্ছে আমাদের এই অঞ্চলগুলোতে। লোক পাওয়ার ক্ষেত্রে কিছুটা মনে হয় মোবাইল বা টেলিভিশনে বোধহয় দায়ী আছে কিছুটা, আপনি কি মনে হয়? অবশ্যই মানুষের মানে ঘরে বসে যেভাবে তারা আহ, আনন্দ উপভোগ করতে পারছে, যাত্রার প্রতি, যাত্রা হলে মানুষ যায়, যাত্রার প্রতি দর্শক, যাত্রার দর্শকই আলাদা। বর্তমান প্রজন্মের কাছে অনেকেই যাত্রা কি জিনিস তারা নিজেরাই জানে না। আমার ছেলে যাত্রা আসবে, কলকাতার দল আসবে, আমরা নিয়ে আসবো, সেরকম যাত্রা কি জিনিস এবার দেখবে, দেখে বুঝবে যাত্রা কি জিনিস। যাত্রাটা প্রত্যক্ষ এটার একটা আনন্দ উপভোগ করা যায়, সিনেমায় যেটা সম্ভব নয়, যাত্রার ক্ষেত্রে এই আনন্দটা, এবং আমরা এর থেকে অনেকটা রস সংগ্রহ করি। এইটাই আমাদের জীবনে চলার পথে একটা আনন্দের খোরাক হয়ে ছিল আমাদের সময়। আমাদের সময় যেমন কারাইল অঞ্চলের যারা ভালো ভালো অভিনেতা হিসেবে যারা নজির রেখেছেন, যেমন সুরেশচন্দ্র শীল, সতীশচন্দ্র দাস, প্রয়াত সতীশচন্দ্র দাস, প্রয়াত সুরেশচন্দ্র শীল, প্রহ্লাদ দাস, রুক্মিণী দাস, এরকম ঋষিদ্র সরকার, নিখিল রঞ্জন দত্ত, ব্রজেন্দ্র পাল বড়ৈতলির, কৃপেশ দাস কাঠিগড়ার, ভবতোষ ভট্টাচার্য কাঠিগড়ার, নরেন্দ্র মালাকার কাঠিগড়ার, অবিনাশ মালাকার যাত্রার জন্য প্রযোজনা করতে নিজের সম্পত্তি পর্যন্ত নষ্ট করেছেন। ব্রজেন্দ্র পাল নিজের সম্পত্তি নষ্ট করেও যাত্রাপালা করতেন, এত নেশা ছিল ওনাদের মধ্যে। আমাদের বরুঙ্গাতে সামেন্দ্র সিং উনি এসিবিতে চাকরি করতেন, আমার সব পার্টি। উনি ভিলেন করতেন, আমি নায়ক করতাম। গুমরাতে আমার মাতৃপ্রতিম প্রদীপ অধিকারী, সে ভিলেন করত, আমি নায়ক করতাম। বাদল চক্রবর্তী, দিগর খানের, আপনারা তো ওনাদের নাম শুনেছেন নিশ্চয়ই। ওনারা যাত্রা জগতের আমাদের এত অঞ্চলের স্টারই বলতে হবে। ওনারা যখন স্টেজে উঠতেন, স্টেজটা কাঁপিয়ে তুলতেন। অন্যদিকে যেমন শিলচরে আছেন গীতেশ সমাজপতি, এমন একজন ব্যক্তিত্ব, উনি ওনার চরিত্রকে এত জীবন্ত করে তুলতে পারতেন, যেটা আমাদের কাছে শিক্ষণীয় বিষয় ছিল। আপনারা যাত্রা করতে মানে সেই পূজার মরশুমে কোন কোন জায়গায় যেতেন? প্রত্যেকটা বাগানে হতো। তো তখনকার সময়, আমাদের সময়ে 70-এর দশক, 80-র দশক, 90-এর দশক পর্যন্ত যাত্রার মরশুমটা মানে খুব রমরমা ছিল। তারপর থেকে আস্তে আস্তে এটা মানে অবনতি ঘটেছে। আমরা তখন যাত্রা করতে লামডিং পর্যন্ত গিয়েছি, ধর্মনগর গিয়েছি, ত্রিপুরাতে গেছি, বরাক উপত্যকার প্রায় জায়গাতে আমরা যাত্রা করতাম। শিলচরের রাইস মিল একটা স্টেজ ছিল, আনন্দ পরিষদ, মালুগ্রাম, অম্বিকাপট্টি তেমাতায় তাদের যে পূজা, দুর্গা পূজা হয় সেইখানে, আরও রাঙ্গিরখাড়ি, বিভিন্ন জায়গায় আমরা, করিমগঞ্জে, পাথারকান্দি, করিমগঞ্জের চরবাজারে, আখড়া, মদনমোহন আখড়ার সম্মুখে বিভিন্ন জায়গায় আমরা যাত্রা করেছি। লালাবাজার, কাঞ্চনপুর বাগান, বরজালেঙ্গা বাগান, লামডিং, হারাঙ্গাজাও, হাফলং, সব জায়গায় তখন যাত্রা নিয়ে আমরা যেতাম। বিভিন্ন ইয়ে বায়না হতো, এই যে একসঙ্গে যেতাম, কয়েকদিন কাটাতাম, একটা আনন্দ মুখরিত থাকতো আমাদের সবার। তো মানে যাত্রা আপনাদের আগেও যাত্রা ছিল এদিকে, মানে আপনার কথা থেকে বোঝা যাচ্ছে, যেটা হয়তো ধীরে 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 মানে প্রায় শেষ হয়ে যাচ্ছে এরকম। আমাদের বাবার ঠাকুরদাও যাত্রা করতেন এখানে। আমাদের মূল আনন্দের উৎসই ছিল, আমাদের ঘরের সামনে যাত্রা হতো সবসময়। তখন বাজারের যে ইয়ে ছিল, বাজারের আশেপাশে গ্রাম থেকে সবাই আসতো, মণিপুরি গ্রাম থেকে, আসামিজ গ্রাম থেকে, বনবস্তি থেকে মানুষ, দর্শকরা আসতো। রাত্রিবেলা আমরা ছোটো ছিলাম, দেখতাম। হ্যাঁ, প্রায় সময় যাত্রা হতো আমাদের ঘরের সামনে। তখন সেই পিডাব্লিউডি রোডটা ছিল না, ওইখানেই যাত্রা হতো। তো তখন তো মনে হয় কারেন্টও ছিল না। না, কারেন্ট ছিল না তখন। এই পেট্রোমাস পেট্রোমাস হ্যাজাক লাইট, হ্যাঁ, লুক্কা জ্বালিয়ে যাত্রা, এটাও আমার দেখা আছে। লুক্কাবাতি জ্বালিয়ে যাত্রা যেটা, এটাও আমার মানে দেখা আছে। আমাদের সময় আস্তে আস্তে এই কারেন্টের যুগ এলো,
পেট্রোমাসের যুগও ছিল, পেট্রোমাসের যুগ আমরা করেছি। তখন পেট্রোমাসের মানে হেজাক লাইটের বৈজ্ঞানিক বলা যাবে ওনাকে, কমলোচন দাস ছিলেন বরাক উপত্যকার একজন নামকরা ব্যক্তিত্ব। উনি প্রত্যেকটা জায়গায়, ইভেন কলকাতার পার্টি যখন আসতো হেজাক লাইট দিয়ে উনি উপস্থিত থাকতেন। শিলচরের, হাইলাকান্দি, করিমগঞ্জে সব স্টেজে ওনার লাইট জ্বলতো। তখন হেজাক লাইট গুলা দড়ি দিয়ে নামানো হতো, ওঠানো হতো। তো আমার একটা জিনিস মনে হয় যে সিনেমা যে আমরা যেগুলো দেখি, সিনেমাটা দীর্ঘদিন ধরে শুটিং চলে, বিভিন্ন জায়গায় চলে, কিন্তু সিনেমার মধ্যে একটা আছে, একটা জিনিস যতবারই ভুল হোক না কেন সংশোধন করা যায়, সম্পাদনা করা যায়, কিন্তু যাত্রাতে বোধহয় সেটা সম্ভব হতো না। না, কাজে মনে হতো এটা একটা মানে বেশ কঠিন ব্যাপার ছিল। যাত্রা বলতে কঠিন, যাত্রাই যাত্রার ভিতরে আরেকটা যাত্রা থাকতো, যেটা লোকজন বুঝতে পারতো, আনন্দ উপভোগ করতো। এই যে কিছুদিন আগে যাত্রা হয়েছে ব্রাহ্মণগ্রামে, হ্যাঁ, মানে নাটকের মধ্যে আরো নাটক চলে, গ্রিন রুমে আরেকটা নাটক চলে, হ্যাঁ। এই যে মানে একটা সহজ সরল আনন্দের যে মিশ্রণ, যেটা এইটাই আমাদের মানে এত অঞ্চলের সংস্কৃতি পরায়ণ মানুষ যারা গ্রামাঞ্চলে যারা আছেন, বা আমরা তো সবাই যে গ্রামাঞ্চলে যাত্রা দল যেগুলো হয়, সবাই সবাইকে চিনি। সে কি বলছে না বলছে সেটা বড় কথা না, সে কি করছে ওইটা দেখছি। এগুলোর মধ্যে একটা আনন্দ ছিল। এমন তো হয়েছে কোনো সময় যে আমাকে উঠিয়ে দেওয়া হয়েছে, আমার কোনো রিহার্সেলই দিইনি, কিন্তু ডেকে নিয়ে উঠিয়ে দেওয়া হয়েছে, না ওইটা করতে হবে, আমার লোকটা অসুস্থ হয়ে গেছে। সত্যি কথা যেটা বলতে হবে, তখন ওই থিম এন্ড থট যেটা, ওইটা ঠিক রেখে কোন বইয়ের ডায়লগ, কোন বইয়ের সংলাপ কখন জুড়ে দিয়ে বসে আছি, সেটা তখন নিজেও বলতে পারবো না, কিন্তু ক্লেপ পাচ্ছি। জনগণ এটাকে গ্রহণ করছে, দর্শকরা গ্রহণ করছে, ক্লেপ নিয়েছি, এরকম অনেক ঘটনা আছে। এবং এইসব ব্যাপারে সিদ্ধহস্ত ছিলেন আমাদের দেবেনচন্দ্র সিনহা, বাদল চক্রবর্তী কখন কি বলতেন উনি নিজেই জানতেন না, কিন্তু দর্শক তো গ্রহণ করতো। কোনো কোনো সময় আমরা দেখেছি বা যাত্রা সম্পর্কে শুনেছি যে গল্পগুলো, যে বেহুলা লক্ষিন্দরের কোনো কিছু চলছে, তো লক্ষিন্দর সাপে মারা লক্ষিন্দর পড়ে আছে, মরে পড়ে আছে, এরপর হঠাৎ করে লক্ষিন্দর উঠে আবার একটা গানও গিয়ে নিচ্ছে। এরকম যাত্রা সম্পর্কে গল্প শোনা যায়। বা সেই গল্পটা কিছুটা আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝিতে একটু উল্লেখ আমরা পেয়েছি। তো এই ধরনের যাত্রা হতো, অনেকটা আনন্দের বিরাট বড় একটা উৎস। মানিক বন্দ্যোপাধ্যায় যা লিখেছেন, উনার নিজস্ব অভিজ্ঞতা থেকে, অনুভূতি থেকে উনি যেটা পেয়েছেন বাস্তব জীবনে, উনি তার এটা যে একটা আনন্দ রসের দ্বারা যে এর মধ্যে নিহিত আছে, এটা তো বলার অপেক্ষা রাখে না। এটা তো আনন্দ নিশ্চয়ই। অনেক সময় দেখা যায় কিছু আমাদের সিলেটি ভাষা এসে গেছে, যাত্রা অভিনয় করছে, তাকে বলছে যাও ওকে বন্দি করে নিয়ে আসো, হ্যাঁ, তখন সে সংলাপ সেটা আমি আর নাই বললাম, কিন্তু জানা আছে অনেকেরই যে কি বলেছে, হ্যাঁ। তার যাত্রার মধ্যে যে একটা আনন্দ আছে, সেটা পশ্চিমবঙ্গে হোক, পূর্ব বাংলায় হোক, আমাদের বরাক উপত্যকায় হোক, এই মিলটা সব জায়গাতেই আছে। আনন্দটা সব জায়গায় আছে। সবচেয়ে মজা কি শীতের মরশুমে ঘরের মধ্যে বসে যাত্রা দেখা, আর ওইখানে বসে ঝালমুড়ি আর চানাচুর খাওয়া, এটার আনন্দই আলাদা। হ্যাঁ, সিনেমাতে যখন কেউ তো দেখে না কে কি খাচ্ছে, হ্যাঁ, যাত্রার মরশুমে এইসব জিনিসগুলা আনন্দের যোগান দিয়েছে। আনন্দের জায়গাটা আমাদের কাছ থেকে ধীরে ধীরে কমে যাচ্ছে। তো সেই যেটা অনাবিল আনন্দ যাকে বলা যায় এর মধ্যে, যাই হোক, আপনার কাছ থেকে আজকে যাত্রা সম্পর্কে বা বিশেষ করে আমাদের কালাইন ও তার পার্শ্ববর্তী অঞ্চলে যাত্রা সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম, জেনে ভালো লাগলো। আমাদের দর্শকদেরও সেটা ভালো লাগবে বলেই আমরা বিশ্বাস করি। এছাড়া আপনাকে আমরা বিভিন্ন সাংস্কৃতিক মঞ্চে আগে দেখতাম, এখন হয়তো কিছুটা কম দেখা যায়। এছাড়া আমরা জানি যে আপনি কোন একটা ধর্মীয় সংগঠনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছেন। তো এবারে যেহেতু কিছুদিন আগে আমাদের আসাম বিধানসভা নির্বাচন হয়ে গেল, তাই একটু রাজনৈতিক কোনো প্রশ্নে না গেলেও যেন জিনিসটা পুরো সম্পূর্ণ হলো না বলে মনে হচ্ছে, যেহেতু আপনি রাজনৈতিক অঙ্গনেও কিছুটা পদচারণা করেছেন। তো আমরা জানতাম কাটিগড়ায় বা অবিভক্ত কাটিগড়া অঞ্চলে আপনি
কংগ্রেস দল করতেন একটা সময়, আপনি যুব কংগ্রেসের সভাপতিও ছিলেন, কিন্তু গত নির্বাচনে আমরা দেখেছি যে আপনি আমাদের এখানে যিনি ভারতীয় জনতা পার্টি প্রার্থী ছিলেন কমলাক্ষ দেবপুরকায়স্থ, উনার সমর্থনে আপনি বেশ সভা সমিতিতে গেছেন, খেটেছেন। তো আপনার কাছে জানতে চাইছি, আপনি কি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন? না না, আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিইনি। আসল কথা হচ্ছে, আমি কংগ্রেস দল করতাম, বিভিন্ন সময় বিভিন্ন পদে ছিলাম। কর্তব্য হিসাবে যখন যা আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে তা আমি পালন করেছি। 2011 থেকে আমি কোনো রাজনৈতিক দলে আমি নিজেকে আর জড়াইনি। আগে বিভিন্ন পদে ছিলাম, এইসব থেকে আমি সরে এসেছি। এবং বর্তমানে শারীরিক অসুস্থতার কারণেও এইসব থেকে মানে যাত্রার সঙ্গে, যেমন পুলিশ হিসাবে যাত্রা করতাম, এখন যাত্রা করতে পারি না, শারীরিক রকম। এইবার মনে একটা আগ্রহ জেগেছে, এই যে ছেলেটা কমলাক্ষ দেবপুরকায়স্থ, পরপরের 3বারের বিধায়ক, মানে ওর কাছে থেকে আগামী প্রজন্মে যারা রাজনীতি করবে তাদের শিক্ষণীয় ব্যাপার অনেক কিছু আছে। আজকালকে রাজনীতিতে পয়সা ছাড়া কোনো নির্বাচন লড়া যায় না। একজন মানে এই ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের রাজনৈতিক মহড়া হয়। আমাদের এখানে আমরা দেখেছি কোনো কোনো জায়গায় একজন পঞ্চায়েত প্রতিনিধি হয়ে যাচ্ছেন, কোনো পয়সা খরচা হচ্ছে না। হ্যাঁ, কিন্তু একজন সদস্য নির্বাচন করতে লাখ লাখ টাকা খরচ করছে। কমলাক্ষ দেবপুরকায়স্থ এমন একটা ব্যক্তিত্ব, এমন একটা মানে উদ্যমী ছেলে, যে কাজ করতে জানে। বিভিন্ন সময়ে আমাদের এই কাঠিগোড়ায় আমি বলবো স্বাধীনতার পরে অনেক বিধায়ক হয়েছেন। আমার পছন্দের সেই বিধায়ক ছিলেন তারাপদ ভট্টাচার্য। উনি খুব মানে বুঝতাম যে উনি খুব সম্মানীয় ব্যক্তি ছিলেন সবার কাছে। পরবর্তীতে আমি পেয়েছি একজন মানে উনি শাসক দলের বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছিলেন, আমাদের প্রয়াত আব্দুল হামিদ মজুমদার, যিনি অনেক কাজ করেছেন। তার পরবর্তীতে পেয়েছি শাসক দলের বিধায়ক হিসেবে আমরা নেপাল চন্দ্র দাসকে। ওনার সময় অবশ্য আমি মোটামুটি কিছু মানে রাজনৈতিক ইয়েতে জড়িয়ে পড়েছিলাম ওনার সঙ্গে। উনি অনেক কাজ করেছেন, যেটা অস্বীকার করার উপায় নেই ওনার সঙ্গে। এর পরবর্তীতে যা দেখেছি, আর আমি বিগত যে 10 বছরের হিসাব, যেটা এটা আপনারা নিজেরা বুঝবেন, আমার নিজের থেকে বলার কোনো প্রয়োজন নেই। বিগত 10 বছরে একবার কংগ্রেস থেকে বিধায়ক হয়েছেন, এর আগের বছর শাসক দলের বিজেপির বিধায়ক ছিলেন। ওনাদের কর্মপদ্ধতি যেটা, সেটা নিয়ে আমি মনে করি না কোনো বিরূপ মন্তব্য করার, আলোচনার দরকার নেই। আমি মনে করেছি, আমার ব্যক্তিগত সত্তায় আমি বুঝেছি যে কমলাক্ষ দেব যদি কাঠিগোড়ায় নির্বাচিত হয় আমাদের অনেক উন্নয়ন হবে। এবং যেটা কিছুদিন আগে জালালপুর বলেশ্বর হায়ার সেকেন্ডারি স্কুলে শিক্ষক সমস্যা ছিল, সেই শিক্ষক সমস্যার তুরন্ত গতিতে কমলাক্ষ দেব মোটামুটি একটা সমাধান করে দিয়েছেন। 12 জন শিক্ষককে এখানে বদলি করে আনিয়েছেন। 2 জন কেরানি, এই স্কুলে কেরানির সমস্যা ছিল, দপ্তরি সমস্যা, উনি দপ্তরীয় নিয়ে স্কুলটাকে মোটামুটি, যাতে এটা তো আমাদের এলাকার উন্নয়নের ব্যাপার। তো শিক্ষাক্ষেত্রে যদি শিক্ষক না থাকেন বিদ্যালয় চলবে কীরকম? রেজাল্ট খারাপ হবে, সবাই সমালোচনা করতে পারে, কিন্তু স্কুলের পরিকাঠামো সেগুলো কতটুকু মানে সমস্যাপূর্ণ আছে কিনা, বা সমস্যার সমাধান আছে কিনা স্কুলে পড়ে, এগুলো তো আমরা বিচার করি না। আমরা মন্তব্য করে ফেলি জলদি যে কেন রেজাল্ট খারাপ হলো। রেজাল্ট খারাপ হওয়ার পিছনে তো বিভিন্ন পরিকাঠামোগত ত্রুটি রয়ে গেছে, সেইগুলো আমাদের বিচার করা দরকার। আমি মনে করি এইসব সমস্যা সমাধান সম্ভব তার দ্বারা হবে যদি উনি বিধায়ক হিসেবে নির্বাচিত হন। তার মানে এটা বোঝা যাচ্ছে যে আপনি ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেননি নির্বাচনে, আপনি সমর্থন করেছেন কমলাক্ষ দেবপুর কাছ থেকে আমি সমস্ত এলাকার উন্নয়নের প্রশ্নে। উন্নয়নের প্রশ্ন। আরেকটা কথা শোনা যায়, যেটা যে আপনার এক ছেলে বেশ কিছুদিন থেকে কমলাক্ষ দেবপুরকায়স্থের সমর্থক হিসেবে সবাই জানে। তো আপনিও কমলাক্ষকে সমর্থন যে করছেন, সেটা কি নিজের সন্তানের প্রতি স্নেহবশত,
নাকি উন্নয়নের প্রশ্নে? না, আমি উন্নয়নের প্রশ্ন করেছি। ওরা, আমি বলবো যে ছেলেগুলা কমলাক্ষ দেখে নিয়ে দৌড়ঝাঁপ করেছে এখানে আনার ব্যাপারে, বা কমলাক্ষতে যে এখানে আসার একটা পদক্ষেপ নিয়েছেন, এবং ওরা যে আহ, এই ব্যাপারে দৌড়ঝাঁপ করেছে, আমি এটা সাধুবাদ জানাই। আমি মানে আমার রাজনৈতিক জীবনে এরকম মানে কর্মঠ ব্যক্তিত্ব আমি দেখি নাই। ঠিক আছে, আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম। আর সেই সঙ্গে আমাদের আজকের উদ্দেশ্য কোনো রাজনৈতিক বক্তব্য ছিল না, কিন্তু যেহেতু আপনি রাজনীতির সাথে সামান্য হলেও জড়িত আছেন, তাই এই কথাগুলো উঠে এলো। তো আরেকটা কথা বলছি, আমরা এর সঙ্গে জানি আপনি একজন শিক্ষাবিদ। একটা স্কুল যেটা ভেঞ্চার লেভেলে ছিল, আপনার জীবনের অনেক মূল্যবান সময় ওই স্কুলটার পিছনে আপনি দিয়েছেন। তারপর স্কুলটা যখন আজকে সরকারের নজরে এসেছে, সরকারের খাতায় এসছে, তখন আপনি সেখান থেকে অবসর নিয়ে নিয়েছেন বিভাগীয় নিয়ম অনুসারেই। তো কাজে আপনাকে নিঃসন্দেহে একজন শিক্ষাবিদ, যথার্থ শিক্ষাবিদ বলা যায়। তো সেই ক্ষেত্রে আমরা একটা জিনিস জানতে চাইবো আপনার কাছ থেকে, যে এবার দেখা গেছে মাধ্যমিক পরীক্ষায় অন্যান্য জেলার তুলনায় আমাদের কাছাড় জেলার রেজাল্টটা বেশ খারাপ হয়েছে। তো সেটার পেছনে কি কারণ আছে বলে আপনি মনে করেন? সেটা কি স্কুলে কলেজে ক্লাস ঠিকমতো হচ্ছে না, শিক্ষকের গাফিলতি, নাকি অভিভাবকদের কিছুটা মানে নজর না দেওয়া আর কি? এই ধরনের কোন ব্যাপারটার মধ্যে কাজ করছে? না, পরীক্ষার রেজাল্টের ব্যাপারে আমি বলবো প্রথমত পরিকাঠামোগত একটা ব্যাপার তো রয়েছে বিদ্যালয়ে। তাছাড়া শিক্ষক, ছাত্র এবং অভিভাবকের সমন্বয় যদি যত ভালো হবে, রেজাল্ট তত ভালো হবে, এটাই আমি মনে করি। শিক্ষক, ছাত্র এবং অভিভাবক তাদের সমন্বয় যত উন্নত হবে, তাদের ছাত্রদের রেজাল্টও তত উন্নত হবে। আমাদের যে, আমি যে স্কুলে ছিলাম, হিলারা হাই স্কুল, যে স্কুলটা আমার হাত ধরেই মানে উঠেছিল, গড়ে উঠেছিল, ওদের তো মানে স্কুল গৃহও নেই বর্তমানে। আসামমালা স্কুল গৃহটা ঘরটা ভেঙে গোটা আসামমালা ওই স্কুল মানে অধিগ্রহণ করায় স্কুল গৃহ নেই বর্তমানে। নতুন গৃহ করতে পারছে না, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিয়েছে। আহ, আগে তো যে জায়গায় দান করা হয়েছে সেই জায়গাগুলো তো অনেকে এসে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করছে, যার জন্য বর্তমান প্রধান শিক্ষক স্কুল গৃহ জলদি তৈরি করতে পারছেন না। ভেবেছিলেন ওই জায়গার মাটিগুলা, টিলা জায়গায় তো স্কুলটা, মাটিগুলা কেটে তারপর নিচে করবেন ঘর। হ্যাঁ, কিন্তু এটাও সম্ভব হচ্ছে না, আর বিভিন্ন ধরনের বাধা বিপত্তির মুখে ওনাকে করতে হয়েছে। এর মধ্যেও উনি যে 33% ম্যাট্রিকের রেজাল্ট দেখাতে পেরেছেন, আমি তাকে অবশ্যই ধন্যবাদ জানাই। যে এই রকম স্কুলে যারা মানে নিজেদের শ্রম দিয়ে, যে শিক্ষক শিক্ষিকা যারা, তাদের অক্লান্ত প্রচেষ্টা, পরিকাঠামোগত ব্যাপার বললে কোনো তো কিছু নেই বললেই চলে। তার মানে আপনি ওই যে জায়গাটা, যে কথাটা বললেন যে শিক্ষক, অভিভাবক, ছাত্র, এই তিনের সমন্বয়ে শিক্ষাদান পদ্ধতিটা চলে। তার মানে এক্ষেত্রে আমাদের সবারই, অভিভাবক হই আর শিক্ষক হই, মানে সবারই কিছুটা খামতি থেকে গেছে। যার জন্য এই দায়বদ্ধতা, রেজাল্টটা, সবার দায়বদ্ধতা আছে, ভ্রান্তি তো নিশ্চয়ই আছে। এটা অস্বীকার করা যাবে না। আমাদের দায়বদ্ধতা যদি সবার একের প্রতি অন্যের না থাকে, কারণ হয়তো কথাটা মানে শুনতে খারাপ লাগলো, বেসরকারি স্কুলগুলোতে গার্জিয়ানরা যেভাবে রেসপন্স দেন, সরকারি স্কুলগুলোতে কোনোটা দেন গার্জিয়ানরা না। সেই ধরনের রেসপন্স দেন না। সুতরাং সরকারি স্কুলের যে আহ, অধ্যক্ষ যিনি থাকেন বা শিক্ষক যারা থাকেন, তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন কর্তব্যে তাদেরকে মানে যেতে হয়, যেটা তো অস্বীকার করার উপায় নেই, সবাই জানি। কিন্তু বেসরকারি স্কুলে শিক্ষকদের মানে এইভাবে কোনো ধরনের মানে সমস্যায় পড়তে হয় না। আচ্ছা, এবারে আমরা আপনার রাজনীতি করেছেন অনেকদিন, কাজে অবধারিতভাবে সেই প্রশ্নে বা সেই কথা জানা আমাদের ইচ্ছা হয়। তো আপনি মানে রাজনৈতিক বা কোন পদে ছিলেন? আমরা শুনেছি আপনি কারেন্ট কোঅপারেটিভের চেয়ারম্যানও ছিলেন, নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তো এই ব্যাপারে এটা আমার মানে কলেজ লাইফ শেষ হওয়ার পরবর্তীতেই কালারি সমবায় সমিতির নির্বাচন আসে। তখন
এলাকার জনসাধারণ জোর করে আমাকে বললেন না তোমাকে চেয়ারম্যান পদে লড়তে হবে। আমি তখন রাজনীতি কিছুই জানি না, কিছু কিছু ছাত্র রাজনীতি করতাম, নেপাল বাবুর সাথে থাকতাম, রাজনীতি করতাম, ছাত্র রাজনীতি। কোঅপারেটিভ সম্বন্ধে আমার কোনো ধরনের ধারণাই ছিল না। তো তৎকালীন সময়ে যেমন কুমুদরঞ্জন পাল, তারপর মধুসূদন দাস, সুকুমার ভট্টাচার্য, আলী রাজা সাহেব, আব্দুল মিয়া সাহেব, মোশাররফ আলী সাহেব, আব্দুল হামিদ মজুমদার, ওনারা বললেন না তোমাকে দাঁড়াতে হবে। তখন আমার বয়স আর কত, ছাত্র জীবনের শেষ হয় নাই, সেই মুহূর্তে আমাকে দাঁড় করানো হয়েছিল কালাইন সমবায় সমিতির চেয়ারম্যান পদে, এবং আমি নির্বাচিত হয়েছিলাম প্রমেন্দ্র ব্রহ্মচারীকে হারিয়ে। হ্যাঁ, তো তৎকালীন সময়ে আমার সমবায় সমিতিতে আমি আমার যতটুকু শ্রম দেওয়ার চেষ্টা করেছি, সোসাইটির লভ্যাংশ, তখন আসামের মধ্যে একটা নজির সৃষ্টি হয়ে লভ্যাংশ দেখাতে সক্ষম হয়েছিল। তারপরে তো আস্তে আস্তে পরবর্তীতে আস্তে আস্তে এই রাজনৈতিক দলের বিভিন্নভাবে ঢুকে পড়লাম। আরেকটা কথা, ওই আবার আমাদের কমলাক্ষ দেবপুর কাছ থেকে কথা বলছি। কমলাক্ষ দেবপুর কাছ তো বলেছেন একটা কথা যে উনি নির্বাচিত হলে কালাইন একটা মিউনিসিপ্যালিটি হবে। তো মিউনিসিপ্যালিটি যদি হয় মানে আমাদের কতটুকু লাভ হবে বলে আপনি মনে করেন? মিউনিসিপ্যালিটি হলে আমাদের লাভের ব্যাপারও আছে, আবার অনেক সময় কিছু কিছু অসুবিধা আমরা মানে সম্মুখীন হব। আর যে ব্যাপারটা হচ্ছে মানে মিউনিসিপ্যালিটি হলে এখানে উন্নয়নের গতি আরো ত্বরান্বিত হবে, এবং আমরা তখন বাড়িঘর বানাতে গেলে যে ধরনের প্রক্রিয়া, সেইগুলা নিয়ম মাফিক হবে। যার যার ইচ্ছা মতো ঘর বাড়ি তৈরি করতে পারবো না, ইচ্ছা মানে একটা সিস্টেম মতো হতে হবে। হ্যাঁ, এই আর কি। তো আপনি আপনার রাজনৈতিক জীবনে আপনি অনেক মুখ্যমন্ত্রীকে দেখেছেন আসামে, হিতেশ শইকীয়া, তরুণ গগৈ, প্রফুল্ল মহন্ত থেকে বর্তমান হিমন্ত বিশ্ব শর্মা পর্যন্ত। তো একটা কথা আজকাল প্রায়ই শোনা যায় যে আসামের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী। তো এইরকম ভাবে আপনি কাউকে সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী হিসেবে মনে করেন কি? না, কাজের মূল্যায়ন করতে গেলে উনি অনেক কাজ করছেন। আপনি কার কথা বলছেন? হেমন্ত বিশ্ব শর্মা হিমন্ত বিশ্ব শর্মা অনেক কাজ করছেন। হ্যাঁ, গুয়াহাটি শহরের মানে পরিবর্তন অনেক হয়েছে, অবশ্য সেটা অনেক আগে থেকে শুরু হয়েছে। তারপরে যে জিনিসটা আমি বলবো, যে আগে আমরা শুনতাম চাকুরি ক্ষেত্রে, চাকুরি পেতে গেলে ঘুষের টাকা দিতে হয়, ঘুষ দিয়ে চাকরি পেতে হয়। তো এই ব্যাপারে অন্তত আমি মানে আমার কাছে আগে তো এগুলো প্রায় শুনতাম, কিন্তু এখন অন্তত এই মানুষটা শিক্ষামন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী হওয়া পর্যন্ত জানি না কেউ বলতে পারবে কিনা যে উনি চাকরি দেওয়ার ক্ষেত্রে ওনার সরকার আমলে কাউকে ঘুষ দিতে হয়েছে। আমার জানা নাই, জানি না কারোর জানা আছে কিনা। এটা তো একটা সবচেয়ে বড় মানে স্বচ্ছতা, এটা মানে প্রমাণ নয় তো। ঠিক আছে, আপনার কাছ থেকে আমরা রাজনৈতিক বক্তব্য কিছুটা শুনলাম সেই যাত্রা জগতের কথা, যেগুলো আমাদের অনেকের কাছেই অজানা ছিল। শিক্ষা জগতেও ব্যাপারেও আপনি অনেক মন্তব্য করেছেন, যেগুলো থেকে কিছুটা জানতে পারবে আমাদের দর্শক শ্রোতা। অনেক কিছুই আমাদের অজানা জিনিস আপনার কথার মাধ্যমে ফুটে উঠেছে। আমাদের আপনি এতটা সময় দেওয়ার জন্য বাতায়ন ডিজিটালের পক্ষ থেকে আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ বাতায়ন চ্যানেলকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা এতক্ষণ কথা বললাম কালাইন কোঅপারেটিভ সোসাইটির প্রাক্তন চেয়ারম্যান, কালাইনের একটি রাজনৈতিক দলের বিভিন্ন সময় বিভিন্ন পদে যিনি আসীন ছিলেন, সর্বোপরি একজন শিক্ষাবিদ এবং একজন যাত্রানুরাগী ও যাত্রা দলের
অভিনেতা সবার সুপরিচিত শ্রী জ্যোতির্ময় পালের সঙ্গে। আশা করি আপনাদের অনুষ্ঠানটি ভালো লেগেছে। তো আমাদের আজকের বার্তালাপ অনুষ্ঠানটি এখানে শেষ করছি।